সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একাত্তর টেলিভিশনের বিশেষ আয়োজনে দর্শক স্বাগত জানাচ্ছি। এই আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ আমাদের সাথে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন সালাউদ্দিন আহমদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি, এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুনুর রশিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। 21শে নভেম্বর কেন সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম জন্য যদি আপনি শুরুতেই কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ আপনি যদি বলেন যে 21শে নভেম্বর কেন সশস্ত্র বাহিনী দিবস, অন্য কোনো দিন নয় কেন? ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং ৭১ টিভির দর্শক শ্রোতাদেরকে। প্রথমত হচ্ছিল যে আমরা রণকৌশলে সিনক্রোনাইজ এফোর্ট বা সমন্বিতভাবে যে কোনো কিছু পরিচালনাকে আমরা যে ভাষায় পরিভাষায় বলি, সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে করে আমাদের যে কোনো ফলাফল যুদ্ধের ক্ষেত্রে এটা মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে, এককভাবে বিচ্ছিন্নভাবে না করে যদি সমন্বিতভাবে করা হয়। এই ধারণাটা শুধুমাত্র যে আমাদের বাহিনীতে তা কিন্তু নয়, এটা সকল বাহিনী বলতে বোঝাচ্ছে অন্য দেশের বাহিনীতে এটা প্রযোজ্য। তার প্রধান এবং প্রথম কারণ আপনি হয়তো জেনে থাকবেন, 1971 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারির দিকে আমাদের তৎকালীন সময় বাংলাদেশের যে কয়েকটা ব্যাটালিয়ান ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 4টি ছিল মূলত, ফার্স্ট বেঙ্গল, সেকেন্ড বেঙ্গল, থার্ড বেঙ্গল, 4 এবং 8 অষ্টম, এই 5টি ব্যাটালিয়ান ছিল। এই ব্যাটালিয়ানটা শুধুমাত্র বাঙালি সেনা সদস্যদের দ্বারা তৈরি ছিল। এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি 71-এর হঠাৎ করেই তারা এই কয়েকটি ব্যাটালিয়নের অফিসার চেঞ্জ করে পাকিস্তান বাহিনী ঢুকিয়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে সৈনিকদের মধ্যে জেসিওদেরও কিছু জেসিও, পাকিস্তানি জেসিওদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কারণ তারাও জানে যখন একত্রিত হয়ে যখন কেউ কিছু করবে সেটারও পরিণতিটা সব ভয়াবহ। এবং তারা চেষ্টা করেছিল আমাদের যে 5টা ব্যাটালিয়ন, জয়দেবপুর, কুমিল্লা, যশোর এবং চিটাগং, এদেরকে আবার জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ব্যাটালিয়নকে ভেঙে আবার কোম্পানি করে করে বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কারণটা তারাও জানত। আর সেই জন্যই যখন 3 বাহিনী যখন একসাথে কাজ করে, তার ফলটাও আমরা ঠিক একইভাবে পাওয়া শুরু করি। 21শে নভেম্বরটা পালন করার পিছনে প্রথম এবং প্রধান কারণ ছিল যে 3 বাহিনী একত্রিত হয়ে কোনো একটা নির্দিষ্ট অভিযান নয়, একত্রিত হয়ে তাদের কার্যক্রম শুরু করেছিল। এবং এটা শুরু হয় যশোরের থেকে, আমাদের যে অভিযানটা প্রথম শুরু করা বয়রা থেকে, সেই অভিযানটা দিয়ে প্রথম শুরু হয়। তখন এই মেসেজটা আমরা তরুণদের মধ্যেও দিতে চাই বা দিতে পারি, বা তারা এটা নেয় যে আমাদের সকল বাহিনীগুলো কিন্তু তারুণ্যে ভরপুর, আমরা তরুণদের নিয়ে কাজ করি এবং আমাদের কার্যক্রমগুলো তারুণ্যে ভরপুর থাকে। যখন আমরা পুরা জাতিগতভাবে যে কোনো বিষয়ে যখন সবাই সমষ্টিগতভাবে এক হয়ে কাজ করবে, সেটার ফলাফল অবশ্যই যুদ্ধক্ষেত্রের মধ্যে মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে। সেই জন্য 21শে নভেম্বরটা যখন আমরা উদযাপন করি, আমার চেষ্টা করি আমাদের এই মেসেজগুলো দেশে এবং আমার তরুণদের মধ্যে ছড়ায় পড়বে, এবং তারা সবসময় তাদের যে কোনো কর্মপন্থায় যখন তারা একত্রিত হয়ে কাজ করবে, অবশ্যই এরকমই ফলাফল পাবে। বিজয় নিশ্চিত হবে যদি সকল তরুণ অথবা যারাই আছে তারা একত্রে সমন্বিতভাবে যদি তারা কাজ শুরু করেন। নৌবাহিনী ক্যাপ্টেন সালাউদ্দিন আহমদ, আপনি কি মনে করেন সেই দিনকার কথা বা সেই দিনকার ইতিহাস নৌবাহিনীর যুক্ত হওয়া? ধন্যবাদ। আমি শুরুতেই ৭১ টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি নৌবাহিনী প্রধান এবং সকল নৌবাহিনী সদস্যদের পক্ষ থেকে আজকে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে জানাচ্ছি সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা। এবং শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের 1971 সালের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, আহত বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলাদেশ। আজকের প্রশ্নের যে কর্নেল ফেরদৌস বলেন, তার ধারাবাহিকতা আমি বলতে চাচ্ছি, যখন আমাদের একটা সমন্বিত প্রয়াস থাকে তখন সেটার আউটকামটা অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ 2 আর 2 যোগ করে 4 নহে 5 বা 6 হয়ে যায়। এটাকে বলা হচ্ছে সিনার্জি অফ এফোর্ট। সো ৭১ যুদ্ধের শুরু থেকেই আমাদের সকল বাহিনী তার যে সীমাবদ্ধতা সত্ত্বেও যে সীমিত জনবল বা ইকুইপমেন্ট ছিল সেটা নিয়ে তার মতো চেষ্টা করছিল জনসাধারণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য। কিন্তু পরবর্তীতে যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এই এফোর্টটাকে একসাথে করে যদি আমরা একটা সমন্বিত প্রয়াস করি তাহলে আউটকামটা আরও বেশি হবে, এর প্রেক্ষিতেই 3 বাহিনী একত্রিত হয়ে পরবর্তীতে তাদের অপারেশনগুলো শুরু করে, যেটা নভেম্বর মাসেই এর এফেক্টটা বেশি হয় এবং যার আউটকামটা আমরা দেখতে পারি যে খুব অল্প সময়ের মধ্যেই, নভেম্বরে এটা শুরু হলো, 16ই ডিসেম্বর কিন্তু আমরা আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করি। সো ইফেক্টটাও খুব টাইম হিসেবে চিন্তা করলেও খুব তাড়াতাড়ি আমরা এর ফলাফলটা লক্ষ্য করেছি। আর আমরা যদি সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের কথাটা বলতে পারি, সেক্ষেত্রে বলা হয় যে একসময় কিন্তু বাহিনীগুলো নিজ নিজ দিবসটা আলাদা
উদযাপন করতো, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে ওভাবে না করে যদি আমরা একইভাবে একসাথে এই জিনিসটা আমাদের দিবসটা উদযাপন করি, সেক্ষেত্রে এর যে তাৎপর্য, এর যে ইম্প্যাক্ট, সেটা দেশের জনসাধারণ, বিশেষ করে তরুণ জনসাধারণের কাছে আরও জোরালোভাবে পৌঁছানো সম্ভব হবে। এর প্রেক্ষিতেই এই 21শে নভেম্বরকে আমরা একত্রিতভাবে এই সশস্ত্র বাহিনী দিবস হিসাবে সেলিব্রেট করা শুরু করেছি। বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুনুর রশিদ, বিশেষ করে আপনি সেনাবাহিনীর কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এবং নৌবাহিনীর ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদের এই 21শে নভেম্বরের সশস্ত্র বাহিনী কেন সেটি শুনলেন, বা বিমান বাহিনী ওই দিন এই দুই বাহিনীর সাথে, অর্থাৎ সেনাবাহিনী এবং নৌবাহিনীর সাথে বিমান বাহিনী কীভাবে যুক্ত হয়েছিল? প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে এবং আমাদের বিমান বাহিনীর প্রতিটি সদস্যের পক্ষ থেকে আমাদেরকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে শুভেচ্ছা জানাই সশস্ত্র বাহিনী দিবসের। 1971 সালের 21শে নভেম্বর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইতিহাসের অংশ, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ। এই দিনটি একটি সাম্য এবং ঐক্যের প্রতীক। মুক্তিযুদ্ধকে আমরা যদি বিভিন্ন ভাগে ভাগ করি, তাহলে দেখা যাবে যে প্রথম ভাগে, নভেম্বর যুদ্ধের প্রথম ভাগে ছিল, এটা ছিল প্রতিরোধ, রেজিস্ট্যান্স। তারপরে এটা পরবর্তীতে এটা উন্নীত হয়েছে গেরিলা যুদ্ধে, যেখানে বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে আমাদের আপামর জনসাধারণের সাথে সশস্ত্র বাহিনী যুদ্ধ লিপ্ত হয়েছিল। এবং শেষ ভাগে এসে এটা একটি সমন্বিত আক্রমণের পরিকল্পনা করা হয় এবং সমন্বিত আক্রমণ পরিচালনা করা হয়, যে কারণে 21শে নভেম্বরের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। আমার কলিগ বলছিল যে যখন সমন্বিতভাবে আক্রমণ করা হয়, এটার ইম্প্যাক্ট, এর সিনার্জিস্টিক ইফেক্টটা অনেক বেশি হয়, এবং এর ফলেই আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছিল এবং অতি অল্প সময়ের মধ্যে, মাত্র 26 দিনের ব্যবধানে আমরা আমাদের 16 ডিসেম্বরে বিজয় ছিনিয়ে আনতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী দিবসের গুরুত্ব, এবং তরুণ প্রজন্মের জন্য এটা একটি প্রেরণা হয়ে থাকবে, কারণ তারাও কিন্তু জানতে পারছে ইতিহাস, আমাদের অতীতের গৌরবান্বিত ইতিহাস, আমাদের বীরদের আত্মত্যাগের ইতিহাস। এটা সশস্ত্র বাহিনী দিবসের মাধ্যমে সাধারণ জনগণের সাথে সশস্ত্র বাহিনী এক হয়ে গিয়েছিল, এবং তারা একত্রে যুদ্ধ করে এটার ইম্প্যাক্ট অনেক বেশি তৈরি করতে পেরেছিল। এটা একটা প্রেরণার উৎস হয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের কাছে আসতে চাই, যে মূলত বর্তমান প্রজন্ম, আমরা তরুণ প্রজন্ম বলি, তাদের জন্য এই যে প্রেরণা, বা আমরা বলতে পারি যে 21শে নভেম্বরের ভূমিকা কি হতে পারে ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা, যে কোনো বিষয়ে এই সমন্বিত প্রচেষ্টার ফল সেনা, নৌ এবং বিমান বাহিনী যেমন 21 নভেম্বর একত্রিত হয়েছিল, তার অল্প কয়েকদিনের মধ্যেই 16 ডিসেম্বর পুরো বাংলাদেশকে তারা মুক্ত করে এটা স্বাধীন দেশ, জাতি হিসেবে সারা পৃথিবীর বুকে দাঁড় করে দিয়েছিল। ভবিষ্যতে তরুণ প্রজন্ম, আপনাদের এই তিন বাহিনীতেও যারা তরুণ হিসেবে এখন আছেন, ভবিষ্যতে আসবেন, তাদের জন্য এটি কী ধরনের প্রেরণা হতে পারে? আপনার প্রশ্নের মধ্যেই আমি কিছুটা উত্তর খুঁজে পেয়ে গেছি, এই কারণে যে ত্বরান্বিত হওয়ার বিষয়টা যদি আসে প্রশ্নে, তখন আসবে হচ্ছিল আমাদের সিনার্জিক এফেক্ট, বা যতক্ষণ ধরে আমরা বললাম যে সবাই মিলে একসাথে কাজ করা। আমরা কিন্তু ছোটোবেলা থেকেই পড়ে আসছি একতাই বল। এইটা ইম্প্যাক্টটা আসলে আমাদের সেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের মাথার মধ্যে এটা ইনকর্পোরেট করা আছে, কারণ এটার ইম্প্যাক্টটা হয়তো ওই বয়সে কেউ বুঝে না, তরুণ বয়সে হয়তো বুঝবে না, পরে ঠিকই বুঝবে, বোঝানোর সুযোগও থাকে সেইভাবে। এই জন্যই আমাদের 9 মাসের যে রক্তক্ষয়ী সংগ্রামের নভেম্বর পর্যন্ত আমাদের যে বিচ্ছিন্নভাবে যে যুদ্ধগুলো হয়েছিল, তাতে করে আমাদের জনসাধারণ বা আমাদের মুক্তিবাহিনী এবং আমাদের নাগরিক যারা বাংলাদেশি, তারা যেই পরিমাণ সাফারিংস বা কষ্ট, নির্যাতন এবং রক্তের বিনিময়ে সেই দিনগুলো পার করেছিল, সেই পরিমাণ রক্তক্ষয় কিন্তু 21শে নভেম্বর তুলনামূলকভাবে ছিল না। একটাই কারণ, এই সমন্বিত আক্রমণ মানেই আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি, যে কোনো একটা নির্দিষ্ট স্থানে আর্মি, নেভি, এয়ারফোর্স তারা এক জায়গায় আক্রমণ করছে, বিষয়টা তা না। একটা সময় যখন পাকিস্তানিরা, তার পাখানাদার বাহিনীরা যখন বাঙালিদের মুক্তি সেনাদের খুঁজে বের করার জন্য গ্রামে গঞ্জে গিয়ে মানুষের উপর নির্যাতন করেছিল, মানে 21শে নভেম্বরের পর, তাদেরকে তখন পানিতেও খুঁজতে হয়েছে, কারণ নৌবাহিনী সেখানে অ্যাক্টিভ ছিল, আকাশকেও খুঁজতে হয়েছিল, কারণ বিমান বাহিনী তখন অ্যাক্টিভ হয়েছিল, এবং যার কারণে তখন অনেক তাদের ক্ষমতাগুলো স্প্লিটেড হয়ে যায়। আর ওইটাই ছিল আমাদের জন্য মোক্ষম সময়। তরুণদের মধ্যে আমরা যেটা ঢুকাতে চাচ্ছি বা বুঝাতে চাচ্ছি, যে যখন তোমরা সবাই এক থাকবা, যখন কোনো একটা কাজের জন্য ব্যক্তিগত প্রচেষ্টায় ব্যক্তিগত অ্যাচিভমেন্ট তো এক জিনিস,
আর যখন সমন্বিতভাবে একটা জায়গায় গোল নিয়ে আসার জন্য যে এফোর্টটা থাকবে, সেখানে যদি আমরা কোনো মতাদর্শ হোক আর কোনো কারণ হোক, আমরা যদি স্প্লিটেড থাকি, অবশ্যই দেশ আগায় যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেখানে যাই না কেন, দেশে থাকি আর বিদেশে থাকি, আমরা যদি সবাই এক থাকি এবং এই কোনো একটা প্রচেষ্টায় যদি আমরা একসাথে কাজ করি, সেটা আদায় করতে ওই 9 মাসের মধ্যে বাকি 1 মাসের যেমন সাকসেস পাওয়া যায়, আর একসাথে যদি না থাকি তাহলে সেই 10 মাসের মানে অর্থাৎ 8 মাসের কষ্টটা তাকে সাফার করতে হবে। এই মেসেজটা তাদের মধ্যে গেলে পরে তাদের মধ্যে অবশ্যই একটা স্পিরিট আসার কথা এবং আসবে খুব স্বাভাবিকভাবে। এবং ঐক্যবদ্ধভাবে জাতি গঠন থেকে শুরু করে সমস্ত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সমষ্টিগতভাবে যে ধরনের রেজাল্ট আনার যদি কোনো চেষ্টা থাকে তরুণরাই পারবে এবং তরুণরাই করে, যেটা তারা করেছে, করবে এবং ভবিষ্যতে করবে আশাবাদী। ক্যাপ্টেন সালাউদ্দিন আহমদ, আপনার কাছে জানতে চাই খুব সংক্ষেপে যে বাংলাদেশের এই মহান মুক্তিযুদ্ধে নৌবাহিনী উল্লেখযোগ্য অনেকগুলো অপারেশন করেছে, কিন্তু এই সশস্ত্র বাহিনী দিবস বলেন বা মুক্তিযুদ্ধে বিশেষ করে ডিসেম্বর মাসে বলেন, একটি শব্দ নিয়ে বেশি আলোচনা হয়, অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটা অত্যন্ত গৌরবোজ্জ্বল অধ্যায়, যেটাতে মূলত শুরু হয়েছিল যখন আমাদের আমরা জানি যে ওই সময় পাকিস্তান সশস্ত্র বাহিনীতে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশগ্রহণ ছিল খুবই কম, 10%-এর কম, 9%-এর মতো ছিল সব বাহিনী মিলিয়ে। তো আমাদের 13 জন নৌ সদস্য ওই সময় ফ্রান্সের তুলন শহরে পাকিস্তানের একটা সাবমেরিন ফোর্সের সাথে প্রশিক্ষণরত অবস্থায় ছিলেন। তো এরপরে যখন তারা অপারেশন সার্চলাইট বা 25 মার্চ কালো রাতের সেই নৃশংস ঘটনার খবর তারা জানতে পারেন, তখনই তারা দৃঢ়প্রতিজ্ঞ হন যে যেভাবে হোক তারা এই বাংলাদেশের মুক্তি সংগ্রামে যোগদান করবে। এবং পরবর্তীতে তারা ফ্রান্স থেকে জীবনের মায়া না করে পালিয়ে চলে আসেন এবং অনেক প্রতিবন্ধকতা ছিল, ইউরোপের বিভিন্ন দেশে তাদের বিষয়ে রেড নোটিশ ছিল, কিন্তু তারপরও তারা এই সব বাধা অতিক্রম করে এসে ভারতে পৌঁছান এবং তাদের নেতৃত্বেই একটি স্পেশাল কমান্ডো ফোর্স তৈরি করা হয়, যেটা সেক্টর 10 আন্ডার ছিলেন এবং যেটা ছিলেন সরাসরি আমাদের মুক্তিযোদ্ধার যে সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী তার তত্ত্বাবধানে। এবং তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা প্রথমে 500 জন সুঠামদেহী এবং ওরকম সাহসী তরুণদের সিলেক্ট করেন। পরবর্তীতে সেখান থেকে 350 আনা হয়। পরবর্তীতে 120 জন নাবিককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ভাগীরথী নদীর তীরে এবং সেখানে তাদের প্রশিক্ষণ নিয়ে তারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এবং পরবর্তীতে 1971-এর 13ই আগস্ট প্রথমে তাদেরকে রেডিওর মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয় গান বাজিয়ে, যে তাদেরকে অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, কারণ তখন ওরকম উন্নত কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। এবং পরবর্তী 15ই আগস্ট দিবাগত রাতে তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় আক্রমণ পরিচালনার জন্য, সেটাও আরেকটি গান চালানোর মাধ্যমে, যে আমার পুতুল আজ যাবে শ্বশুরবাড়ি। এই মেসেজের পাওয়ার মাধ্যমেই এই বাংলাদেশের মূলত প্রথম রাতে 4টি এলাকা, চট্টগ্রাম, চালনা বর্তমানে যেটা মংলা, নারায়ণগঞ্জ এবং চাঁদপুর, 2টা নদী বন্দর, 2টা সমুদ্র বন্দর, সেখানে এই ভাগ হয়ে তারা বুকের ভিতর লিম্পেট মাইন বেঁধে শুধুমাত্র একটা ফিন্স, মানে যেটা দিয়ে সাঁতার কাটা যায়, অন্য কোনো ধরনের ইকুইপমেন্ট ছাড়াই গভীর অন্ধকারে অত্যন্ত খরস্রোতা কর্ণফুলী নদী অতিক্রম করে বিভিন্ন জাহাজে এই মাইনগুলো স্থাপন করে। এবং পরবর্তীতে প্রায় ওই দিন 4টি স্থানে 26টি জাহাজ ডুবে যায় এবং ব্যাপক তাদের লজিস্টিক ক্ষয়ক্ষতি হয়। এর ইম্প্যাক্ট বেসিক্যালি 2 রকমের। একটা হচ্ছে যে পাকিস্তান তো আমাদের থেকে অনেক দূরে অবস্থান ছিল, তো তাদের মূল লাইন অফ কমিউনিকেশন বা সরবরাহ লাইন ছিল সমুদ্রপথে। তো যখন এই সমুদ্রপথে এই ব্যাপক ক্ষতির শিকার হয়, তাদের কমিউনিকেশন বা লজিস্টিক সাপ্লাইটা ডিসরাপ্টেড হয়ে যায়। এবং আরেকটা যেটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, যেটা এতদিনে তারা একটা প্রজেকশন দিত যে এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্নবাদী আন্দোলন বা আভ্যন্তরীণ বিষয়, বাট এই আক্রমণের মাধ্যমে এটা বুঝতে পারলো যে বাঙালি জাতির মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা অর্জনের সংগ্রাম, এটি শুধুমাত্র কোনো অভ্যন্তরীণ বিচ্ছিন্নবাদী আন্দোলন না। এবং এটা বিশ্বব্যাপী বিভিন্ন তৎকালীন শীর্ষস্থানীয় যে মিডিয়াগুলো ছিল, লাইক টেলিগ্রাফস, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সো ইভেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের সংবাদপত্রে এই আক্রমণের বিষয়টি প্রকাশ পায়। এবং এই ব্যাপক ক্ষয়ক্ষতির মাধ্যমে আরেকটা যেটা বিষয়, যে অন্য অনেক বিদেশি জাহাজও তখন এই পোর্টে আর আসতে চায় না, বিকজ অফ ইন্স্যুরেন্সের খরচও অনেক বেড়ে গিয়েছিল। এই টোটাল ইম্প্যাক্টের কারণে অপারেশন জ্যাকপট বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে আছে, যেটা
এখনও আমাদের কাছে একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। উৎস হয়ে থাকবে। গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুন রশিদ, বিমান বাহিনী, আমরা মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অনেক অবদানের কথা জানি, কিন্তু একটা শব্দ যে কিলো ফ্লাইট, মানে এটা তো শব্দ না, এটা তো একটা ঘটনারই একটা কম্প্যাক্ট নেম। কিলো ফ্লাইট এই বিষয়ে আপনি যদি বিস্তারিত কিছু বলেন। ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। মুক্তিযুদ্ধের প্রথম দিনগুলোতে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব কোনো বিমান ছিল না, কিন্তু যুদ্ধের দিনগুলো যতই গড়িয়ে যাচ্ছিল তখনই একটি স্বতন্ত্র বিমান বাহিনী তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়। আমাদের যে সমস্ত বিমান বাহিনীর সদস্যরা পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, 1136 জন সদস্য মুক্তিযুদ্ধ পাকিস্তান বাহিনী ত্যাগ করে জয়েন করেছিল, তাদের মধ্যে 10 জন কর্মকর্তা এবং 47 জন বিমান সেনা এবং কিছু বেসামরিক বৈমানিক, তারা তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, মুক্তিযুদ্ধ চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি স্বতন্ত্র বাহিনী গঠন করার প্রয়োজন ফিল করে এবং এটি বিভিন্ন দিন দরবার করে ভারত সরকার থেকে 3টি বিমান পাই আমরা, একটি ড্যাকোটা, একটি অটার এবং একটি অ্যালুয়েট হেলিকপ্টার। এই 3টি বিমানের সমন্বয়ে ভারতের নাগাল্যান্ডের দিমাপুরে একটি জঙ্গলাকীর্ণ জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি পরিত্যক্ত রানওয়েতে আমাদের কিলো ফ্লাইট গঠন হয় প্রথমবারের মতো। এবং যে বিমানগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু খুব যুদ্ধের কোনো উপযোগী বিমান ছিল না, এগুলো ছিল অনেকটা বেসামরিক বিমানের মতোই। বাট আমাদের এই অকুতু ভয় বিমান বাহিনীর সদস্যরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের সর্বোচ্চ প্রশিক্ষণ যেটা অর্জন করেছে সেটা প্রয়োগ করে এই বিমানগুলোকে যুদ্ধের উপযোগী করে গড়ে তোলে। যেমন বলতে পারি যে অটার বিমানের মধ্যে পাখার নিচে রকেট পড ফিট করা হয়েছিল, রকেট লঞ্চার ফিট করা হয়েছিল রকেট ফায়ার করার জন্য, এবং এর পিছনের দরজাতে 25 পাউন্ডের বোম সংযুক্ত করা হয়েছিল। এলিয়েট হেলিকপ্টারের মধ্যে রকেট পড ফিট করা হয়েছিল এটিকে যুদ্ধের উপযোগী গড়ে তোলার জন্য, এবং যুদ্ধের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি রানওয়েকে অপারেশন করা হয়েছিল 2 মাসের প্রচেষ্টায়। তারা কিন্তু এই বিমানের উপর কোনো পারদর্শী পাইলট ছিল না, তারা মাত্র 2 সপ্তাহের মধ্যে এই বিমানগুলোর ট্রেনিং করে এই বিমানগুলো চালানোর দক্ষতা অর্জন করেছে। তারপর 3রা ডিসেম্বর রাতের বেলা একটা অটার বিমান এবং একটি অ্যালুয়েট হেলিকপ্টারের মাধ্যমে তারা প্রথমবারের মতো আমাদের বাংলাদেশের সীমানা অতিক্রম করে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি এবং নারায়ণগঞ্জের গোদনাল জ্বালানি ডিপো এগুলোতে সফলভাবে আক্রমণ পরিচালনা করে। এই আক্রমণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সো এই ডিপোতে আক্রমণ করার পরই আসলে ইম্প্যাক্টটা শুরু হয়, যুদ্ধের ইম্প্যাক্ট। 3রা ডিসেম্বর থেকে শুরু করে 15 ডিসেম্বরের মধ্যে এই দুটি বিমান দিয়ে টোটাল 50টি অপারেশন সফলভাবে পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ, কুমিল্লা, দাউদকান্দি, ভৈরববাজার, সিলেট, শ্রীমঙ্গল, বিভিন্ন জায়গায়। এবং এরই ফলশ্রুতিতে আমাদের মুক্তিযুদ্ধের বিজয়টা অনেকটা ত্বরান্বিত হয়। এই মুক্তিযুদ্ধে আমাদের টোটাল 1136 জন বিমান বাহিনীর সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 50 জন শাহাদাত বরণ করেছে। তারা অনেকে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক উপাধি পেয়েছে, এবং তাদের এই আত্মত্যাগের কারণে আসলে এই অপারেশন কিলো ফ্লাইটটি একটি মুক্তিযুদ্ধে এসে একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে সবসময় থাকবে, এই জন্য এটার এত গুরুত্ব। কিলো ফ্লাইট নিয়ে আমরা আলোচনায় ছিলাম। দর্শক, 71 টেলিভিশনের বিশেষ আয়োজন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, ক্যাপ্টেন সালাউদ্দিন আহমদ এবং গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুনুর রশিদ। আমরা ফিরছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 71 টেলিভিশনের বিশেষ আয়োজন সশস্ত্র বাহিনী দিবসের সেই 21শে নভেম্বরের কি হয়েছিল, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কি ভূমিকা রেখেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী, সেই বীরত্বগাথা দিনগুলোর কথা আমরা আজকের এই আলোচনায় জানব। কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, আপনার কাছে আসতে চাই যে আমাদের বাংলাদেশের বিশেষ করে সেনাবাহিনী তো অনেক জায়গায় ভূমিকা রাখে, অনেক ক্ষেত্রেই ভূমিকা রাখে, কিন্তু আমরা জানি যে দুর্যোগে ভূমিকা রাখে, শান্তিরক্ষী মিশনেও ভূমিকা রাখে। এবং বাংলাদেশের দুর্যোগ বলতে এখন অনেক দুর্যোগের কথা, আমরা প্রাকৃতিক দুর্যোগ এবং ম্যানমেড দুর্যোগ কিছু আছে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। মোটা জায়গায় আসলে আমরা 4টি জায়গায় আমাদের কর্মক্ষেত্রগুলো বিস্তৃত। একটা হচ্ছিল আপনার অবকাঠামোগত উন্নয়ন, একটা শিক্ষা ব্যবস্থা, আরেকটি হচ্ছিল আমাদের ভূমিহীনদের জন্য গৃহায়ন যে প্রকল্পগুলো আছে। খুব সংক্ষেপে যদি বলি, আমাদের চতুর্থ আরেকটা বিষয় বলা যেতে পারে, সেটা হচ্ছিল দেশের নিরাপত্তার স্বার্থে কিছু কিছু জায়গায় আমাদের যে অবদানগুলো আছে।
তো আমি এখন হেডওয়াইজ যদি খুব সংক্ষেপে আপনাকে শেষ করে দিই, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আসলে চাক্ষুষভাবে আমরা যে কটা জিনিস দেখতে পাই, আমরা একদম রিসেন্ট পাস্ট যে ঘটনাগুলো যা দেখতে, মেরিন ড্রাইভের রাস্তা থেকে শুরু করে 300 ফিট রাস্তা বা হাতের ঝিল প্রকল্প, এছাড়াও আমাদের কুড়িল ফ্লাইওভার থেকে শুরু করে আমাদের যে ঢাকার যে সৌন্দর্য, এছাড়া চিটাগং ঢাকার নিষ্কাশনের ব্যবস্থা, এই যেসব বিষয়গুলোতে আমরা আমাদের অবদানগুলোতে আমরা রেখেছি এবং যেগুলো আমরা খুব সাফল্যের সাথে শেষ করেছি। শিক্ষা ব্যবস্থায় যদি সংক্ষেপে বলি, আমাদের টোটাল 68টা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে সেনাবাহিনী দ্বারা পরিচালিত। আপনি জেনে খুশি হবেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইরেসপেক্টিভ অফ এনি বোর্ড, যে কোনো বোর্ডে যারা আছে সেই বোর্ডের প্রথম একটা বা দুই নম্বর শিক্ষা শীর্ষস্তরে, ক্যান্ট পাবলিক হোক বা অন্যান্য যে ক্রেডিট কলেজ হোক, যেগুলোতে সেনাবাহিনী দ্বারা পরিচালিত। এছাড়াও আমরা MIST সম্পর্কে আমরা সবাই জানি, বিউপি সম্পর্কে আমরা সবাই জানি। আশ্রয়ণ প্রকল্পের ক্ষেত্রে 4182টা আমরা গৃহায়নের প্রজেক্ট করেছি এবং সম্পূর্ণ করে অলরেডি গভর্নমেন্টের কাছে হ্যান্ডেড ওভার। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে ঈদগাহ, তারপর ফুটবল মাঠ, এগুলো তৈরি করে দিয়ে গভর্নমেন্ট এবং তাদের দেশকে আমরা হেল্প করে দিচ্ছি। নিরাপত্তার সাথে যে সমস্ত জিনিসটা আমি বলবো যে আমাদের 1600 কিলোমিটার রাস্তা, যেটা আপনার পানছড়ি নিশ্চয়ই ফেনী শেষ করে উপরে রামগড়ের উপর থেকে রাস্তা একটা শুরু হবে বর্ডার ধরে একদম কক্সবাজার পর্যন্ত 1036 কিলোমিটার রাস্তা, যেখানে কোনো জায়গায় আমাদের ইঞ্জিনিয়ারিং কোরকে রাস্তা তৈরি করার আগে একটা অপারেশন লঞ্চ করতে হয় যে ডিমাইনিং, এখানে মাইন পোতা আছে প্রচুর মায়ানমারের বিচ্ছিন্নতাবাদের জন্য, সেটা আগে সেই জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেনা সদস্যরা কাজ করছে। আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত ইনস্টলেশনগুলো আছে, ডুবপুর পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে পদ্মা ব্রিজ বা যমুনা ব্রিজ থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোতেও আমাদের সেনাবাহিনী একদম ফিজিক্যাল প্রোটেকশন বলতে যেটা করে সেটা আমরা ব্যবস্থা করে রেখেছি। 54 বছরের ইতিহাসকে না করে একেবারে সর্বশেষ যে আমরা বন্যায় যে উদ্ধার কার্যক্রম এবং রিলিফ ডিস্ট্রিবিউশন, অ্যাজ মেনি অ্যাজ 3 লাখ মানুষকে, যে জায়গায় যারা আটকা পড়া ছিল, শুধু আটকা পড়া 3 লাখ মানুষকে খাবার পৌঁছায় দেওয়া, 3 লাখ খাবার দেওয়া, 3 লাখ শুকনা খাবার পরিবেশন করা, 3 লাখ পানির বোতল তাদের হাতে পৌঁছায় দেওয়া এবং তাদের যে উদ্ধার কার্যক্রম বা তাদের যে মেডিকেশনের যে ট্রিটমেন্টগুলো করা, সেগুলো আমরা বিশেষ করে বৃদ্ধ এবং শিশু, ফেনী যে এলাকায় যে সন্তান সম্ভাবনা, এগুলো রেস্কিউ তো আপনারা টিভিতে দেখেছেন, এগুলো আমাদের লোকজন করেছে। ওই যে আপনি বললেন তারুণ্য ভরা লোকজন ভয় পায়নি, করে গেছে, দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে, তারা এই কাজগুলো করেছে। এছাড়াও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দুর্যোগ বলতে শুধু বন্যা না, ইভেন বিল্ডিংয়ের ধস থেকে শুরু করে কোনো কারণে আগুন লেগে গেলেও কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনের পাশে দাঁড়াচ্ছি। আর এই 5ই অগাস্টের পর তো এটা আসলে একদম সবার সামনে একটা দেশের অলমোস্ট সবগুলো প্রতিষ্ঠান যখন ভেঙে পড়েছিল, এই আমাদের সশস্ত্র বাহিনীই একমাত্র জনগণের পাশে গিয়ে দাঁড়িয়ে চেষ্টা করেছে কাজ করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। দেশের এই ভেঙে যাওয়া এই প্রশাসন বা পুলিশিং ডিউটিগুলোতে লোকজন ফিরিয়ে আসার আগ পর্যন্ত এখনো আপনারা সেটি অব্যাহত আমাদের রেখেছেন। 54 বছরের ইতিহাসে এত লম্বা সময় আমরা কখনো বাইরে ছিলাম না। নৌবাহিনীর ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই যে আপনারাও তো দুর্যোগে শিপে আপনারা খাবার পাঠান, বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ান এবং দেশের বাইরেও আপনাদের সেই কার্যক্রম অব্যাহত আছে। বাংলাদেশের অভ্যন্তরে দুর্যোগ বা বাংলাদেশের অভ্যন্তরে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নৌবাহিনী কি ভূমিকা রাখে, অতীতে কি রেখেছে, এখন কি রাখছে? ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে আনার জন্য। বাংলাদেশ নৌবাহিনী সবসময় দেশের জনগণের পাশে আছে। এক্ষেত্রে আমি বলতে চাই, যেহেতু আমরা নৌবাহিনী, আমাদের উপকূলীয় এলাকায় আমাদের বা সমুদ্র এলাকায় আমাদের বিচরণটা বেশি, তো বাংলাদেশের আপনারা জানেন যে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার আমাদের সমুদ্র এলাকা। এই সমুদ্র এলাকা কিন্তু অলমোস্ট একটা বাংলাদেশের সমান জায়গা। সো নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু বাংলাদেশ নৌবাহিনী 365 দিনই আমাদের 7 থেকে 8টি জাহাজ বিভিন্ন পর্যায়ে ডিপসি থেকে শুরু করে কোস্টাল এরিয়া, উপকূলীয় এলাকায় নিয়োজিত থাকে। এছাড়া আমাদের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট আছে, হেলিকপ্টার আছে, তার মাধ্যমেও কিন্তু আমরা এলাকার টহল দিয়ে রাখি। এর ফলে জলদস্যু, চোরাচালান, মানব পাচার এই ধরনের বিষয়গুলো বন্ধ থাকে এবং অন্যান্য যে মার্চেন্ট শিপ এবং যারা এই সমুদ্রপথ ব্যবহার করে তারা সেটা নিরাপত্তায় ব্যবহার করতে পারে। এর পাশাপাশি নৌবাহিনী অন্যান্য বিভিন্ন দায়িত্ব, যেমন মাতারবাড়ি ডিপসি পোর্ট, মহেশখালীতে যে LNG টার্মিনাল, এই ধরনের ব্লু ইকোনমিক কেন্দ্রিক, ব্লু ইকোনমিক শব্দটা খুবই জনপ্রিয়, এই কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনী অ্যাক্টিভ পার্টিসিপেট করে। এছাড়া আমরা যদি আরেকটু তাকাই, আমাদের দেশে 3টি শিপইয়ার্ড আছে যেটা বর্তমানে নৌবাহিনী কর্তৃক পরিচালিত। খুলনা শিপইয়ার্ড, এছাড়া নারায়ণগঞ্জের DW নারায়ণগঞ্জ এবং চিটাগাংয়ের CDDL। নৌবাহিনী কর্তৃক এই দায়িত্বভার গ্রহণ করার আগে এই 3টে শিপইয়ার্ডই কিন্তু লোকসান
হিসেবে পরিচিত ছিল, কিন্তু নৌবাহিনীর ব্যবস্থাপনায় এটি এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং এই শিপইয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখন আগে বায়ার্স নেভি থেকে বর্তমানে বিল্ডার্স নেভিতে পরিণত হয়েছি। নিজেদের জন্য আমরা নিজেরাই জাহাজ বানাচ্ছি, এর ফলে ব্যাপক পরিমাণে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। জুলাই আগস্টের ঘটনার পরে যখন চিটাগাংয়ের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এর অপারেটর প্রত্যাহার করা হলো বা তাদের সাথে চুক্তি শেষ হলো, তখন নৌবাহিনী এটার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এর পাশাপাশি আমাদের আপনি যেটা বলেন আত্মমানবতার সেবাতেও আমরা অন্য দুই বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই। অনেক উদাহরণ আছে। সর্বশেষ গত বছর ফেনী ফুলগাজীতে যে ব্যাপক বন্যা হলো, সেখানে নৌবাহিনী সব ধরনের সাহায্য, সেখানে মেডিকেল ক্যাম্প পরিচালনা থেকে শুরু করে ত্রাণ, দূরবর্তী এলাকায় আমাদের বোটের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়া। এছাড়া আরেকটি বিষয় আমি বলতে চাই যে ভাষাঞ্চলে এখানে প্রায় কিন্তু আমরা 40,000 রোহিঙ্গা বর্তমানে, রোহিঙ্গা আমরা যাদেরকে বলি বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক, তাদেরকে আমরা সেখানে স্থানান্তর করেছি, তাদের জন্য আবাসন স্থল তৈরি করেছি, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পরবর্তী ইউএনডিপি সহ রেড ক্রিসেন্ট অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সহায়তা তাদেরকে আমরা বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা এবং প্রশিক্ষণ দিয়েছি। এর পাশাপাশি আপনি যদি বলেন শিক্ষাক্ষেত্রেও অন্যান্য বাহিনীর মতো আমাদের ভূমিকা আছে। নৌবাহিনী কলেজ আছে, কিন্ডারগার্টেন স্কুল আছে, আমাদের আশার আলো স্কুল আছে, যেটা আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালনা করি। এরকম নিশ্চয়ই আরও অনেকগুলো কাজের সাথে, মানবিক কাজের সাথে নৌবাহিনী জড়িত আছে। গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুনুর রশিদ, বিমান বাহিনী তো আকাশে চলে এবং দেশে চলে, দেশের বাইরে চলে। বিমান বাহিনী বাংলাদেশের মানুষের পাশে বর্তমানে বা বিভিন্ন দুর্যোগে কি ভূমিকা রাখছে? আমি ইতিমধ্যে বলেছি যে বিমান বাহিনী একটি স্ক্র্যাচ থেকে শুরু হয়েছিল মাত্র 3টি বিমান দিয়ে, 10 জন বৈমানিক, 47 জন বিমান সেনা, এবং অতি স্বল্প পরিসরে যাত্রা শুরু করেছিল মাত্র 3টি বিমান দিয়ে। বর্তমানে কালের পরিক্রমে আমরা 54 বছর অতিবাহিত করেছি। আমাদের বিমান বাহিনী অনেক সমৃদ্ধ হয়েছে, অনেক জনবল কাঠামো অনেক বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে আমাদের কাজের পরিধি এবং আমাদের দায়িত্ববোধ অনেক বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের সময়ের জন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা যেমন প্রস্তুত থাকি, তেমনি শান্তিকালীন সময় আমরা দেশের জনসাধারণের পাশে কাজ করার জন্য সবসময় প্রস্তুত থাকি। যদি উদাহরণ হিসেবে বলি যে বিভিন্ন দেশের দুর্যোগ এবং দুর্বিপাকে বিমান বাহিনী সবসময় প্রস্তুত থাকে। আমাদের বছরের 365 দিনই 24 ঘন্টা আমাদের বিমান বাহিনীর হেলিকপ্টার সমূহ এবং পরিবহন বিমানগুলো ক্যাজুয়ালিটি ইভাকুয়েশন, মেডিকেল ইভাকুয়েশন এবং উদ্ধার কার্য পরিকল্পনা করার জন্য, উদ্ধার কার্য পরিচালনা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। 2024 সালে বন্যায়, যে ভয়াবহ বন্যা যেটা ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে সংঘটিত হয়েছিল, সেই সময় বিমান বাহিনী হেলিকপ্টার সমূহ ত্রাণ কাজ পরিচালনা করেছে। এমন অনেক দুর্গত জায়গা ছিল যেখানে সড়ক পথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সেই সব জায়গাতে বিমান বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে, আমাদের ইম্প্রোভাইজড প্যারাসুটের মাধ্যমে আমরা ত্রাণ ড্রপ করেছি। এমন অনেক জায়গা থেকে, দুর্গত জায়গা থেকে আমরা ইভেন গর্ভবতী মহিলাকেও ওখান থেকে নিয়ে এসে আমরা হাসপাতালে স্থানান্তর করেছি। তো এগুলো মানুষের হৃদয় সবসময় গেঁথে থাকবে এবং মানুষের প্রয়োজন আমরা করে থাকি। এটা ছাড়াও বিভিন্ন সময় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও আমরা কিন্তু অন্য দেশের সাহায্যের হাত বাড়িয়ে দিই। এই তো আমরা ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, চীন, জাপান, আফগানিস্তান, মিয়ানমার, এসব জায়গায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমাদের পরিবহন বিমান সেসব জায়গায় দিকে চিকিৎসক দল, চিকিৎসা সামগ্রী, উদ্ধারকারী দল এবং ত্রাণ সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। এটা দেশের ভাবমূর্তি আমাদের বিশ্বের দরবারে অনেক উজ্জ্বল করেছে। রিসেন্ট পাস্টে বিভিন্ন অগ্নি দুর্ঘটনায় আমাদের বিমান বাহিনী অগ্নি নির্বাপক দল অনেক দক্ষতার সাথে এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে, ফায়ার ফাইটার এবং অন্যান্য এজেন্সির সাথে, এবং খুব কম সময়ে আগুন নিয়ন্ত্রণ আনতে পেরেছে। এছাড়া দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের বিমানবন্দরগুলো যখন নিরাপত্তাহীনতা ভুগছিল, সেই সময় বিমান বাহিনী এভিয়েশন সিকিউরিটি ফোর্সকে এমপ্লয় করে সেখানে তাদের ফ্লাইট চলাচল ব্যবস্থা স্থিতিশীল করেছে এবং আশেপাশে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছে। এটা ছাড়াও সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির সাথে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একত্রে কাজ করে নিরাপত্তার কাজে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আপনার কাছে আসবো। আমি একটু কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই যে এবারের 2025 সালের এই সশস্ত্র বাহিনী এই দিবসে আপনি তরুণ প্রজন্ম, এই দেশের মানুষের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কি আহ্বান জানাতে চান? একেবারে সংক্ষেপে বলে তো বলবো, সবাই এক থাকার জন্য, সবাই যেন মিলেমিশে কাজ করে এবং দেশের স্বার্থে যেন সবাই এক থাকে। এবং তার উদাহরণ তো আমরা ইতিহাসে দেখছি।
আশা করি এটা চলমান থাকবে। আশা করি তরুণরা তারা কখনো পিছিয়ে ফিরবে না এবং তারা আমাদের পক্ষ থেকে এই জায়গায় থাকবে যে যদি সবাই এক থাকে, সেনাবাহিনী তাদের পাশে সবসময় ছিল, থাকবে, ভবিষ্যতেও থাকবে। একই রকম প্রশ্ন নৌবাহিনীর ক্যাপ্টেন সালাউদ্দিন আহমদ, এবারের অর্থাৎ 2025 সালের এই সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের উদ্দেশ্যে নৌবাহিনীর বক্তব্য কী, আহ্বান কী? বাংলাদেশ নৌবাহিনী সবসময় তরুণদের সাথে আছে, কারণ তরুণরাই আমাদের দেশের মূল চালিকা শক্তি। তারা বিভিন্ন সময় তাদের চরম আত্মত্যাগের বিনিময়ে সেটা বারবার তারা প্রমাণ করেছে যে তরুণরাই পারে একটি সত্যিকারের পরিবর্তন আনতে এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে। নিশ্চয়ই আপনার সেই প্রত্যাশা পূরণ হবে। এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুনুর রশিদ, বিমান বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবেন, সেটি বাংলাদেশ সেনাবাহিনীতে হতে পারে, সেটি বাংলাদেশ বিমান বাহিনীতে হতে পারে, সেটি বাংলাদেশ নৌবাহিনীতে হতে পারে, কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে এই আগামীর যারা নেতৃত্ব, সেটি তরুণ এবং সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য, কি আহ্বান? সশস্ত্র দিবসের প্রেক্ষাপটের মাধ্যমে আমরা তরুণদের কাছে আহ্বান জানাই, তারা যাতে এই স্বপ্ন পূরণের জন্য সবসময় দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য এবং সমন্বিতভাবে প্রচেষ্টা, দেশকে আরও উপরে উঠিয়ে নিয়ে আসা, উপরে নিয়ে যাওয়ার জন্য, আরও উন্নয়নে সাহায্য করার জন্য তারা যাতে সমন্বিতভাবে কাজ করে, এটাই আমাদের আহ্বান থাকবে আজকের এই সশস্ত্র বাহিনীর প্রাক্কালে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনেক ব্যস্ততা থাকার মধ্যেও কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, আপনি সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। এবং একই রকমভাবে নৌবাহিনীর ক্যাপ্টেন সালাউদ্দিন আহমদ, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুনুর রশিদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনে। আপনারা অনেকগুলো আহ্বান জানিয়েছেন, আপনাদের কি কর্মকাণ্ড অতীতে, অর্থাৎ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের প্রেক্ষাপট যেমন বলেছেন, বর্তমানে আপনারা কি করছেন, সেনাবাহিনী কি করছে, বিমান বাহিনী কি করছে, নৌবাহিনী কি করছে, এবং আগামী দিনে যারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে আসবেন বা আগামীতে যারা নেতৃত্ব দিবেন, তাদের প্রত্যাশার বিমান বাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, নৌবাহিনীর পক্ষ থেকে আপনারা জানিয়েছেন। আপনাদের এই কথাগুলো নিশ্চয়ই তরুণ প্রজন্ম, বিশেষ করে আগামী যারা নেতৃত্ব দেবেন, বাংলাদেশে যারা নেতৃত্ব দেবেন, তারা এই কথাগুলো আমলে নিয়ে নিশ্চয়ই একটি সুখী, সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ, যা বিশ্বের মানচিত্রে উঁচু করে দাঁড়াবে, সেরকম একটি প্রচেষ্টা তারা গ্রহণ করবে সমন্বিতভাবে। দর্শক, 71 টেলিভিশনের বিশেষ আয়োজন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই।